আমরা একটা জিনিস ভুলে ভুলে গেলে চলবে না। শেখ হাসিনা কিন্তু, আমি এই কথা অনেকবার বলেছি, শেখ হাসিনা কিন্তু আকাশ থেকে পড়ে নাই। শেখ হাসিনা কিন্তু সে উর্দে করে আসে নাই। শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসে নাই। শেখ হাসিনা কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল এবং সেই নির্বাচনটা নিয়ে বিতর্ক আছে অবশ্য। কিন্তু যেই পদ্ধতি, প্রতিষ্ঠান, প্রক্রিয়া, সেই পদ্ধতি, প্রতিষ্ঠান, প্রক্রিয়ায় কিন্তু শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল, স্বৈরাচারে পরিণত করেছিল। এবং সেই সেই প্রতিষ্ঠান, পদ্ধতি, প্রক্রিয়া যদি আমরা পরিবর্তন না আনি, তাহলে কিন্তু পুরানো পথে হেঁটে নূতন গন্তব্যে পৌঁছা যাবে না। তো আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেগুলো করার চেষ্টা করছি, কতগুলো মৌলিক সংস্কারের করার ব্যাপারে আমরা উদ্যোগ দিয়েছি। একটা মৌলিক সংস্কার হলো যেমন যে আমাদের অধিকারের পরিধি বাড়ানো। অধিকার, সংবিধানের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অধিকার। আমরা যদি সেই ওই যে হবস এবং এবং আরো অনেক অনেক সেই ঐতিহাসিক দার্শনিক আছে, তাদের তাদের যে তারা যে লিখেছেন, তাদের যে লেখনী, তাদের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কারণ আদিম যুগে মানুষের মধ্যে হানাহানি, মারামারি ছিল এবং যেটা অর্ডার ফিরে আসে এবং সুশৃঙ্খলভাবে নিরাপদে মানুষ বাঁচতে পারে, সেই জন্য রাষ্ট্র গঠিত হয়। এবং রাষ্ট্রের কাছে মানুষের কিছু অধিকার, কিছু ফ্রিডম রাষ্ট্রের কাছে প্রদান করা হয়। এবং এই রাষ্ট্র এটার অপব্যবহার করে, যেটা পরবর্তীতে বলা হয়েছে, ম্যান আর বর্ন ফ্রি বাট এভরিওয়্যার দে আর ইন চেইন। কারণ রাষ্ট্র ওই ক্ষমতা কুক্ষিগত করে এবং ক্ষমতার অপব্যবহার করে মানুষের অধিকার হরণ করেছে এবং মানুষ সে শৃঙ্খলিত হয়ে গিয়েছে। তো আমাদের বেলায় তাই হয়েছে। আমাদের সেই সংবিধানের আমাদের 72 সালের সংবিধান কিন্তু আমাদেরকে বহু অংশে শৃঙ্খলিত করেছে। যেমন 72 সালের সংবিধানে আমাদের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু ভোটাধিকার কিন্তু নাই, যার ফলে তারা ওই যে ভোটাধিকার আমাদের হরণ করতে পেরেছে। এবং কোনো কিছু ওই যে মৌলিক অধিকারের বিশেষত্ব হইল মৌলিক অধিকার আদালতে গিয়ে ওটা আদায় করা যায়, কিন্তু আমাদের ভোটাধিকার আদায় করার কোনো সুযোগ ছিল না। তো আমাদের যে কথা আমি বলার চেষ্টা করছি যে একটা সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই অধিকার। যেই সংবিধানে এই অধিকারগুলো যত বিস্তৃত হয়, তত বেশি মানুষ ফ্রিডম এবং অধিকার উপভোগ করে। এবং আমাদের 72 সংবিধানে সেটা সংকুচিত করা হয়েছে। এবং শুধু সংকুচিত করাই নয়, এরপরে যে এই অধিকারগুলোই যে নিশ্চিত করার জন্য যে সকল প্রতিষ্ঠান গড়ে তোলার কথা, সেই প্রতিষ্ঠানগুলোকে সবগুলো দলীয়করণ করেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। শুধু তাই নয়, এই অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য যে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা, যে নজরদারিত্বের কাঠামোর কথা, নজরদারিত্বের কাঠামো থাকার কথা, সেটাও তারা দুর্বল এবং অনেক ক্ষেত্রে বিলুপ্ত করে দিয়েছে। তো এইসব বিষয়ে আমরা মনোনিবেশ করেছি। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কতগুলো মৌলিক সংস্কার আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি আমাদের প্রস্তাবে। এবং এর অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা সত্ত্বেও কিছু কিছু কাজ, এবং সীমাবদ্ধতা থাকবেই, কারণ আমরা যে কাজ করেছি কোনো ব্যক্তি সবাইকে খুশি করতে পারবে না। এবং আমরা চেষ্টা করেছি এই যে আমরা রাজনৈতিক দলের 30টার বেশি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি। রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি একই সাথে আমরা নাগরিক সমাজের সাথে আলাপ করেছি। এবং আমাদের যে কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে আমরা ঐক্যমত্য কমিশন কার্যক্রম পরিচালনা করেছে, তখন তার আগে সেই কমিশনগুলো অনেক অংশীজনের সাথে আলাপ করেছে, সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে অনেকের সাথে আলাপ করেছে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ বলতে চেষ্টা করেছি, ওটা আকাশ থেকে পড়ে নাই। ওটা কিন্তু যে জনগণের মতামতের, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের জনগণের মতামত। তো আমরা একটা গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার করেছি, সেটা হলো আমাদের মৌলিক অধিকারের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেছি। যেমন ভোটাধিকার মৌলিক অধিকারের অংশ করার চেষ্টা করেছি এবং এগুলোকে শর্তহীন করা, যতটুকু সম্ভব শর্তহীন করার চেষ্টা করেছি।
আমরা আরও চেষ্টা করেছি যে 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 সংবিধানে যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই নাগরিকের অধিকারগুলো যাতে বাস্তবায়িত হয়, এগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করার জন্য। তো আমরা সেই জন্য আমরা এই অনেকগুলো প্রতিষ্ঠান, যেমন নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু নির্বাচন কমিশন নিয়োগ দিত নির্বাহী বা তাদের অনুগত ব্যক্তিদেরকে। তো এটা যাতে সাংবিধানিকভাবে স্বাধীন, সত্যিকার অর্থে স্বাধীন প্রতিষ্ঠান হয় এবং এটা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারে, যেটা মৌলিক অধিকার বলে স্বীকৃত হবে, সেটা আমরা করার চেষ্টা করেছি। তারপরে আমরা ক্ষমতার যে ভারসাম্য, ক্ষমতার কাঠামো কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে আমরা উচ্চকক্ষ সৃষ্টি করার আমরা সুপারিশ করেছি এবং উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এবং নিম্নকক্ষ বর্তমান আসন ভিত্তিক পদ্ধতিতে, যাতে যে পঞ্চদশ সংসদে যেভাবে যে একতরফাভাবে এবং সম্পূর্ণরূপে সবার মতামত উপেক্ষা করে, সংবিধান হলো একটা উইল অফ দ্য পিপল, সংবিধান উইল অফ দ্য পিপল রিপ্রেজেন্ট করে, কিন্তু পিপলের কোনো রকম সম্পৃক্ততা ছিল না। শুধু তাই না, 105 জনের বেশি বিশেষজ্ঞ, সমাজের সকল ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত হয়েছে, তাদের মতামত অগ্রাহ্য করা হয়েছে, রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করা হয়েছে। এইভাবে পঞ্চদশ সংসদে পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবং ওই যে কর্তৃত্ববাদী সরকার, এই কর্তৃত্ববাদী সরকারটা আরো জেঁকে বসেছে আমাদের উপর। এবং তো আমরা এ ব্যাপারে আমরা উচ্চকক্ষ স্থাপন এবং আরো এই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা কতগুলো সংস্কার করেছি। এবং একই সাথে আমরা আরো কিছু সংস্কার করেছি, যেগুলো মৌলিক সংস্কার, কিন্তু যেগুলোতে সংবিধান পরিবর্তন করতে হবে না, সেগুলো সরকার অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে করতে পারবে। তো এখন আমরা প্রশ্ন উঠেছে এগুলো বাস্তবায়িত হবে কিভাবে। ইংরেজিতে একটা কথা আছে, টেস্ট অফ পুডিং ইজ ইন ইটস ইটিং। তো এই পুডিংটা কত সুস্বাদু তা নির্ভর করবে এটা খাওয়ার উপর। তার মানে সংস্কার যদি বাস্তবায়িত না হয়, বাস্তবায়িত হলে বোঝা যাবে এটা সঠিক কিনা এবং এটা কার্যকর কিনা। তো এই নিয়ে আমরা এখন বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি। বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে আমরা আশা করি যে আমরা একটা পথ খুঁজে পাবো যার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। এবং তোমরা এবং তোমাদের সহযোগীরা, আমাদের ওই যে ফেলো সিটিজেন্স যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায়। এবং আমরা কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা ঐক্যমত্য কমিশন একজন প্রশ্ন তুলেছে, আমরা কেউ জেলে গিয়েছিলাম কিনা কিংবা আমরা গুম হয়েছিলাম কিনা। হ্যাঁ, তা হয়তো হই নাই, কিন্তু আমরা ওই দেশের সন্তান। আমরাও আমাদের মতো করেই আমরা কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি অনেকে। সেই আমাদের মানে সর্বদা স্মরণে ছিল আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেটা কিন্তু ওই যে সোকড ইন ব্লাড, সেই রক্তস্নাত সেই জুলাই সনদ। তো এটা পবিত্র আমরা মনে করি, এবং আমাদের জন্য এটা পবিত্র কর্তব্য ছিল, আছে, এবং যতদিন আমরা এই কাজের সাথে যুক্ত আছি, এই পবিত্র দায়িত্ব হিসাবে আমরা এটা নিয়েছি। এবং আমি আর কথা বাড়াবো না, অনেক কথা হয়েছে। সম্প্রতি আমার একটা বক্তব্য, এটা ভাইরাল হয়েছে সম্পূর্ণরূপে। যে বক্তব্যটা ভাইরাল হয়েছে ওটার কোনো সূত্র নাই, ওটা কবে কোথায় আমি বক্তব্য দিয়েছি। শুধু তাই নয়, এটা খণ্ডিতভাবে উত্থাপন করা হয়েছে। আমি সেই পিআর পদ্ধতির ব্যাপারে যে আমি নাকি পিআর পদ্ধতির বিপক্ষে এরকম অবস্থান নিয়েছি। আমি যেটা বলার চেষ্টা করেছি, এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং নিম্নকক্ষ হবে বর্তমান আসন ভিত্তিক, আর উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক। ঠিক তেমনিভাবে ইন্ডিপেন্ডেন্টলি সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছে। তো আমরা যে কি জন্য এটা প্রস্তাব করেছি, কারণ এই দুটো পদ্ধতিরই কিন্তু ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে, ভালো দিক আছে, খারাপ দিক আছে। কোনটাই ওই অ্যাবসলিউটলি ওই যে পারফেক্ট না।
তো এই জন্যেই আমরা দুটোরই প্রস্তাব করেছি যে এই খণ্ডিত বক্তব্যের মাধ্যমে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আশা করি ভুল বোঝাবুঝির অবসান হবে। যে দুটোই ভালো দিক আছে, খারাপ দিক আছে, তাই আমরা এই বিবেচনায় আমরা নিম্নপক্ষে আমরা আসন ভিত্তিক এবং উচ্চপক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির আমরা প্রস্তাব করেছি। তো তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আমি আশা করি যে তোমাদের লড়াইটা অব্যাহত থাকবে। আমরা তোমাদের সাথে আছি। আমি বয়োজ্যেষ্ঠ হিসেবে এই অঙ্গীকার করতে পারি, এই আশ্বাস দিতে পারি, আমরা তোমাদের সাথে আছি এবং থাকবো, এবং লড়াইটা যাতে যৌক্তিক পর্যায়ে পৌঁছে এবং আমাদের যেই একসাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আরেক বিরাট সংখ্যক ব্যক্তির প্রাণহানির মাধ্যমে যেই জুলাই অভ্যুত্থান কিংবা বিপ্লব যেটাই বলতে ঘটেছে, এটা যেন বৃথা না যায়। তো তোমাদেরকে সকলকে ধন্যবাদ।